হাই, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন। আজকের যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, এই বিষয়টার উপরে অলরেডি 4টা ভিডিও আমি আপলোড দিয়েছি। এটা হচ্ছে 5th লেকচার। ওকে? একটু দেখি বিষয়টা কি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে? আমি মনে করছি যে এই ভিডিওটাও আপনাদের অনেক ভালো লাগবে। একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে যেই সিরিজ ভিডিওগুলো আমি দিচ্ছি, এটা সাধারণত কাদের জন্য করা? বেসিক্যালি সবার জন্যই, এটা সবাইকে হেল্প করবে। স্পিকিংয়ে, রাইটিংয়ে, ঠিক আছে? অনেক হেল্প করবে। এবং যারা এসএসসি, এইচএসসি, বিসিএস বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেওয়ার ট্রাই করছি, ওকে? তাদের জন্য একটু বেশি হেল্প করবে। ওকে? সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। মাই ফার্স্ট রুলটা প্রথম রুলটা দেখি একটু। when using who, that or which, ঠিক আছে? যখন আমরা সেন্টেন্সে কি who, that or which আমরা ইউজ করি, ওকে, ইউ মাস্ট লুক টু দ্য নাউন। অবশ্যই কিন্তু নাউনের দিকে অবশ্যই কিন্তু কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ দেখতে হবে। অ্যান্ড these relative pronouns are referring to in order to determine whether the subject is singular and will have a verb ending in s or is plural, and will have a verb without an s. ওকে? অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যখন সেন্টেন্সে বসবে, অবশ্যই সেটা যে প্রথমে যে সাবজেক্টটা বসবে সে সাবজেক্টকে কিন্তু ইন্ডিকেট করবে। ওকে? একটু বলে রাখি, হু যদি কোনো সেন্টেন্সে যদি বসে, ওকে, হু কিন্তু রেফার করবে, অর্থাৎ হু কিন্তু ইন্ডিকেট করবে কোনো পার্সনকে। ওকে? সেই পার্সনটা হতে পারে মেয়ে হতে পারে, অথবা কি হতে পারে, পুরুষ হতে পারে। ওকে? একটু দেখি, আর দ্যাট অর হুইচ, এই দুটো রিলেটিভ প্রোনাউন অবশ্যই কিন্তু থিংসকে কি করবে, বোঝাবে। ওকে? সো এখানে দুইটা সেন্টেন্সের মাধ্যমে, টু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি একটু ক্লিয়ার হওয়ার ট্রাই করি। দ্য গার্লস হু ইট কেক আর হ্যাপি। ওকে? দ্য গার্লস কিন্তু প্লুরাল সাবজেক্ট। ওকে? হু ইন্ডিকেট করছে কিন্তু দ্য গার্লসকে, অর্থাৎ এই গার্লসকে হু কিন্তু ইন্ডিকেট করছে। দ্যাটস ওয়াই ইট কিন্তু প্লুরাল ভার্ব বসেছে, কারণ দ্য গার্লস হচ্ছে প্লুরাল সাবজেক্ট। দ্যাটস ওয়াই ইট কিন্তু প্লুরাল ভার্ব। এবং দেখুন, আর এখানে এখানে দেখুন আমি ইন্ডিকেট করেছি আর হ্যাপি, কেননা গার্লস হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই কিন্তু আর। ওকে? সো পুরো সেন্টেন্সটা আমরা একটু বলি। The girls who eat cake are happy. Okay? This sentence are absolutely correct. Okay? যদি আমরা বলি, but if we say the girls who eats cake is happy, this sentence is not correct. ঠিক আছে? কেন কারেক্ট না? The girls হচ্ছে প্লুরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই আমরা কিন্তু ইট এর সাথে এস যুক্ত করতে পারবো না, এবং আর এর এখানে ইজ দিতে পারবো না। ওকে? সো আমরা বলতে পারি the girls who eat cake are happy. ওকে? এবার আসুন সেকেন্ড সেন্টেন্সটা। দ্য গার্ল হু ইটস কেক ইজ হ্যাপি। এখানে দ্য গার্ল কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, এবং হু দ্বারা কিন্তু গার্লকে বোঝাচ্ছে। দ্য গার্ল হু ইটস কেক ইজ হ্যাপি, অর্থাৎ গার্ল কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাটস ওয়াই কিন্তু সিঙ্গুলার ভার্ব এখানে বসেছে। ওকে? দ্যাটস ওয়াই সিঙ্গুলার ভার্ব। সো ইটের সাথে কিন্তু এস বসেছে, আর দ্য গার্ল কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে? আর এখানে আর হতে পারতো কি হয়েছে, ইজ, যেহেতু গার্ল কি সিঙ্গুলার, এই জন্য ভার্ব সিঙ্গুলার। সো সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। সো আমরা বলতে পারি দ্য গার্ল হু ইটস কেক ইজ হ্যাপি। ওকে? দিস সেন্টেন্স ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। সো প্রথম রুলটা আমরা দুই সেন্টেন্সের মাধ্যমে ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে? এবার আসুন রুল নাম্বার 2। রুল নাম্বার 2 তে দেখি, ইফ দ্য প্লাস অ্যান অ্যাডজেক্টিভ, ওকে, appears as the subject of a sentence, অর্থাৎ দা প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ আর্টিকেল দি এবং অ্যাডজেক্টিভ যদি প্রথমে থাকে, সেই নাউনগুলোকে বা সাবজেক্টগুলোকে আমরা কি আমরা প্লুরাল হিসেবে কাউন্ট করব। এখানে দেখুন ইট উইল বি প্লুরাল, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট হিসেবে কাউন্ট করব, অর্থাৎ কনসিডার করা হবে প্লুরাল সাবজেক্ট হিসেবে। এখানে তিনটা সেন্টেন্স আমি মেনশন করেছি, 3 এক্সাম্পলের মাধ্যমে রুল নাম্বার 2টা বোঝার একটু ট্রাই করি। ওকে? তো ফার্স্ট এক্সাম্পলটা দেখি, দ্য পায়াস
আর loved by God. ওকে, এখানে দেখুন pious মানে কি, ধার্মিকেরা। ওকে, এখানে কিন্তু ধার্মিকদের সংখ্যাটাকে দা দিয়ে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই এখানে ইন্ডিকেটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। সো দা প্লাস অ্যাডজেক্টিভ, pious হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখানে দেখুন আমি একটু লিখছি অ্যাডজেক্টিভ। ওকে, দা প্লাস অ্যাডজেক্টিভ, অলরেডি আমি বলেছি দা প্লাস অ্যাডজেক্টিভ যদি সেন্টেন্সে প্রথমে বসে, ঠিক আছে, it should be considered as plural subject. So plural subject takes plural verb. Okay, so এখানে কিন্তু আরটা কিন্তু plural verb. ওকে, কেন, কারণ সাবজেক্টটা হচ্ছে দ্য pious হচ্ছে plural subject. ওকে, দ্যাটস ওয়াই plural verb আসছে। ওকে, সো আমরা বলতে পারি দ্য pious are loved by God. ওকে, সো আমরা প্রথম সেন্টেন্সটা বুঝতে পেরেছি। এবং সেকেন্ড সেন্টেন্সটা দেখি, দ্য ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রমী। ওকে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ওকে, দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভকে অবশ্যই কনসিডার করা হয়েছে এখানে কি প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট টেকস প্লুরাল ভার্ব। দ্য ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমীদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ ঠিক আছে, এর পরপরই কিন্তু ভার্বটা কিন্তু অবশ্যই কিন্তু প্লুরাল হবে, যেহেতু দ্য ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট। দ্যাটস ওয়াই আমরা এখানে we use plural verb are. So we can say the industrious are always not successful. Okay, so third number sentence টা একটু দেখি, the best do not lack integrity. এখানে best কিন্তু adjective, adjective. Okay, the plus adjective, এখানে একটু প্লাস দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। ঠিক, if the plus adjective যদি সেন্টেন্সে এরকম ভাবে থাকে, তাহলে it should be considered as plural subject, আর plural subject plural verb বসবে, এটি স্বাভাবিক। ওকে, the best do not lack integrity, এখানে দেখুন do not lack integrity, এটা does not হয়নি কিন্তু do not। ওকে, এখানে does not হয়নি কিন্তু do not lack integrity, তার মানে কি plural verb বসেছে। ওকে, does not বসেনি। সো আমরা এই সেন্টেন্সটাও বুঝতে পেরেছি। অবশ্যই রুল নাম্বার 2টা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। এইভাবে যদি কোনো সেন্টেন্স যদি আমরা দেখি বা ফেস করি, ঠিক আছে, অবশ্যই আমরা খুব কনফিডেন্টলি লিখতে পারবো এবং বলতে পারবো। ওকে, আসুন এবার দেখি রুল নাম্বার 3। রুল নাম্বার 3তে কি লেখা হয়েছে বা কি বোঝাতে চাচ্ছি একটু দেখি। ইফ এ জেরান্ড, অনেকে জিরান্ড বলি, উচ্চারণটা মানে প্রনাউন্সিয়েশনটা সঠিক না। If a gerund or an infinitive comes as a subject, the verb will always be singular. Okay, একটু বোঝার চেষ্টা করি এটা কি লিখেছি। If a gerund কি, gerund মিনিংটা আমরা একটু বোঝার চেষ্টা করি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে, ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়, সেগুলো হচ্ছে gerund। অর্থাৎ go going, come coming, write writing। ওকে, অর্থাৎ ভার্ব 1 এর সাথে আইএনজি যুক্ত করলে আমরা সেটাকে gerund বলবো। ওকে, যেমন আমরা কিন্তু ভার্ব 2 এর সাথে বলবো না, ভার্ব 3 এর সাথে করব না। ওকে, অবশ্যই সেই ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। ওকে, gerund or infinitive, infinitive কি, অর্থাৎ 2 প্লাস ভার্বকে ইনফিনিটিভ আমরা ভার্ব বলি, যেমন to go, to write, to make, ওকে, to come। ওকে, এগুলো হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। এগুলো যদি বাক্যের প্রথমে বসে, এগুলোকে আমরা অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট করব। এই জন্য বলা হয়েছে ইফ এ জেরান্ড যদি প্রথমে থাকে, সেটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে, অর অ্যান ইনফিনিটিভ, অথবা ইনফিনিটিভ যদি থাকে, অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, অর্থাৎ 2 প্লাস ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, ইট শুড বি কনসিডার্ড অ্যাজ সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, আর সিঙ্গুলার সাবজেক্ট takes singular verb. Okay, so the verb will always be singular. এখানে 3 সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার একটু ট্রাই করেছি, একটু দেখি। সো এখানে দেখুন সুইমিং, এখানে সুইমিং এটা হচ্ছে জেরান্ড। ওকে, সুইমের সাথে যদি আইএনজি যুক্ত করেন, তাহলে হয় কি সুইমিং হচ্ছে ভার্ব 1। ওকে, তাহলে ভার্ব 1 এর সাথে আমরা আইএনজি যুক্ত করে হয়েছে কি সুইমিং, আর সুইমিংটা হচ্ছে জেরান্ড। আর যেহেতু সুইমিংটা জেরান্ড, অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য কি ইজ
সিঙ্গুলার ভার্ব। ওকে, বসেছে। তাহলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এই সেন্টেন্সটা কারেক্ট। ওকে, এবার আসুন পরবর্তী সেন্টেন্সটা, ওয়াক। ওয়াকিং, ওয়াকের সাথে আমরা যদি আইএনজি যুক্ত করি, একটু দেখি, WAK প্লাস ING, ওয়াকিং। আমরা বলতে পারি ওয়াকিং। ওকে, এটা হচ্ছে একটা জেরান্ড, ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। জেরান্ড যখন প্রথমে বসবে সেন্টেন্সে, এটাকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট করব, আর সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব। সো ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, যেহেতু ওয়াকিং হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সো ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। ওকে, ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, এই সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট। ওকে, এবার আসুন থার্ড সেন্টেন্সটা একটু দেখি, অর্থাৎ ইনফিনিটিভ বলা হয়েছে। যখন ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ আমরা ভার্ব বলে থাকি। এটা যদি সেন্টেন্সের প্রথমে বসে, অবশ্যই ইট শুড বি কনসিডার্ড অ্যাজ সিঙ্গুলার সাবজেক্ট, অ্যান্ড সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব। ওকে, টু প্লাস ভার্ব কে আমরা সাধারণত কি বলবো? ইনফিনিটিভ বলবো, ইনফিনিটিভ। ইনফিনিটিভ। ওকে, টু প্লাস ভার্বকে সাধারণত ইনফিনিটিভ বলে থাকি, ইনফিনিটিভ। সো টু প্লাস আর, ওকে, টু আর ইজ হিউম্যান, অর্থাৎ মানুষমাত্রই ফুল হয়। ওকে, টু আর ইজ হিউম্যান, অর্থাৎ এই ইনফিনিটিভ, ইনফিনিটিভ যদি সেন্টেন্সের প্রথমে আসে, তাহলে এটাকে আমরা কি করব? সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট করব, এবং তারপর পরেই অবশ্যই কি আসবে? সিঙ্গুলার ভার্ব আসবে। ওকে, সো আমরা বলতে পারি টু আর ইজ হিউম্যান, এই সেন্টেন্সটা কারেক্ট। ওকে, সো এমনিভাবে যত সেন্টেন্স আসবে, ঠিক আছে, এই নিয়মটা যদি একটু জানা থাকে, আর জেরান্ড সম্বন্ধে যদি আইডিয়া থাকে, ইনফিনিটিভ সম্বন্ধে আইডিয়া থাকে, তাহলে আমরা সেন্টেন্স মেকিং করতে পারবো এবং বুঝতেও পারবো। ওকে, এবার আসুন রুল নাম্বার 4, এবং এই লেকচার হচ্ছে লাস্ট রুল। একটু দেখি, এ নাম্বার অফ প্লাস নাউন, একটু দেখি, এ নাম্বার অফ প্লাস নাউন ইজ এ প্লুরাল সাবজেক্ট অ্যান্ড ইট টেক্স এ প্লুরাল ভার্ব। ওকে, একটু দেখি, a number of plus noun is a plural subject. Okay, অর্থাৎ a number of plus noun, অর্থাৎ একটু দেখি, নাম্বারের আগে যদি এ থাকে, ঠিক আছে, অর্থাৎ এই নাম্বারের আগে যদি এ থাকে, আর তারপর যদি নাউন থাকে, ওকে, তারপর যদি নাউন থাকে, তাহলে ইনডেফিনিট নাম্বার অফ নাউন, অর্থাৎ এখানে আমরা ইনডেফিনিট, অর্থাৎ যেই নাউনের সংখ্যাটা ইনডেফিনিট হিসেবে, অর্থাৎ অগণিত, ঠিক আছে, অনেক সংখ্যাকে বোঝাবে, ঠিক আছে, নির্দিষ্ট কোনো সংখ্যাকে বোঝাবে না। তো এ নাম্বার অফ প্লাস নাউন ইজ এ প্লুরাল সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে। ওকে, অ্যান্ড ইট টেক্স এ প্লুরাল ভার্ব। অলরেডি আমরা জানি যে প্লুরাল সাবজেক্ট টেক্স প্লুরাল ভার্ব। ওকে, সেন্টেন্সের মাধ্যমে ক্লিয়ার হব। ওকে, বিষয়টা আরেকটা দেখি, দ্য নাম্বার অফ প্লাস নাউন, অর্থাৎ নাম্বার আগে যদি দি থাকে, এবং ফ্রেজটা যদি দ্য নাম্বার অফ প্লাস নাউন যদি সেন্টেন্সে বসে, এবং এই সাবজেক্টটাকে অবশ্যই আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট করব। ওকে, এবং এই দ্য নাম্বার অফ প্লাস নাউন, এটা সাধারণত ডেফিনিট নাম্বারকে নির্দেশ করবে। ওকে, অ্যান্ড ইট টেক্স এ সিঙ্গুলার ভার্ব, অবশ্যই কিন্তু এটা সিঙ্গুলার ভার্ব নিবে, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব। আসুন এখানে দেখুন, 4 সেন্টেন্স আমি দিয়েছি, 4 এক্সাম্পল দিয়েছি। এই 4 এক্সাম্পলের মাধ্যমে এই নিয়মটা অবশ্যই আমরা সহজে বুঝতে পারবো। ফার্স্ট নিয়মটা দেখি, ফার্স্ট সেন্টেন্সটা একটু দেখি, এ নাম্বার অফ ডান্সার্স আর কামিং টু দ্য পার্টি। ওকে, অলরেডি আমি বলেছি যে এ নাম্বার অফ ডান্সার্স, অর্থাৎ ডান্সারের সংখ্যাটা কি? অগণিত, অর্থাৎ এ নাম্বার অফ ডান্সার্স মিনিং হচ্ছে ইনডেফিনিট নাম্বার অফ ডান্সার্স। দেখুন এখানে মেনশন করেছে, দ্যাট মিন্স প্লুরাল। ওকে, দ্যাট মিন্স প্লুরাল, তার মানে প্লুরাল সাবজেক্ট। অর্থাৎ আরো আমরা বলতে পারি, এই নাম্বারের আগে যদি কি থাকে? এ থাকে, অর্থাৎ আর্টিকেল এ থাকে, তাহলে আমরা ইনডেফিনিট নাম্বারকে আমরা মিন করব। অর্থাৎ এই নাম্বার অফ ডান্সার্স, অর্থাৎ এটা মিন হচ্ছে ইনডেফিনিট নাম্বার অফ ডান্সার্সকে মিন করেছে, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট। ওকে, আর প্লুরাল সাবজেক্ট জেনারেলি টেক্স প্লুরাল ভার্ব। এখানে দেখুন আরটা হচ্ছে কি? প্লুরাল ভার্ব, কেননা এ নাম্বার অফ ডান্সার্স হচ্ছে প্লুরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই এখানে আমরা এনেছি কি? উই ব্রিং হিয়ার প্লুরাল ভার্ব আর কামিং টু দ্য পার্টি।
ওকে, এবার নেক্সট সেন্টেন্সটা একটু দেখি। দ্য নাম্বার অফ ডান্সার্স কামিং টু দ্য পার্টি ইজ 12। এখানে দেখুন দ্য নাম্বার অফ ডান্সার্স, এখানে এই ফ্রেজটার মানেটা কি কি বোঝায়? ডেফিনিট নাম্বার অফ ডান্সার্স, অর্থাৎ ডান্সারের সংখ্যাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। অর্থাৎ নাম্বার আগে যদি দি থাকে আর্টিকেল এবং সেই ডান্সারের সংখ্যাটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে এই ডেফিনিট আর্টিকেল দি থাকার কারণে। আর আমরা এটাও বলতে পারি যে দ্য নাম্বার অফ ডান্সার্স মিনিংটা কি? ডেফিনিট নাম্বার অফ ডান্সার্স, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট হয়েছে এখানে, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট হবে। এই জন্য কামিং টু দ্য পার্টি ইজ 12, এই জন্য সিঙ্গুলার ভার্ব বসেছে। ওকে, সো আমরা বলতে পারি দ্য নাম্বার অফ ডান্সার্স কামিং টু দ্য পার্টি ইজ 12। এবার থার্ড সেন্টেন্সটা একটু বোঝার চেষ্টা করি। এ নাম্বার অফ পিপল প্রিফার ক্রিকেট টু ফুটবল। ঠিক একইভাবে এ নাম্বার অফ পিপল মিনস ইনডেফিনিট নাম্বার অফ পিপল। ওকে, ইনডেফিনিট নাম্বার অফ পিপল অর্থাৎ লোকজনের সংখ্যাটা কি? অগণিত, ঠিক আছে, নট কাউন্টেবল। দ্যাটস ওয়াই আমরা উই ক্যান সে এ নাম্বার অফ পিপল ইজ আ প্লুরাল সাবজেক্ট। এই জন্য প্লুরাল সাবজেক্ট টেক্স প্লুরাল ভার্ব। ওকে, প্রেফার, এখানে প্রেফার্স হয়নি কিন্তু প্রেফার, এটা কিন্তু প্লুরাল ভার্ব। ওকে, সো এ নাম্বার অফ পিপল প্রেফার ক্রিকেট টু ফুটবল। এবার আসুন লাস্ট সেন্টেন্স অফ 4 রো। ওকে, একটু দেখি। দ্য নাম্বার অফ ডেজ ইন দিস মান্থ ইজ 28। ওকে, দ্য নাম্বার অফ ডেজ অর্থাৎ দেশের সংখ্যাটাকে, অর্থাৎ ডেজ এর সংখ্যা, অর্থাৎ ডেজের যে নাম্বারটা অবশ্যই কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। অর্থাৎ দ্য নাম্বার অফ ডেজ ইন দিস মান্থ ইজ 28। ওকে, দ্য নাম্বার অফ ডেজ ইন দিস মান্থ ইজ 20 days, অর্থাৎ এই নাম্বার অফ ডেজটা হচ্ছে ডেফিনিট নাম্বার অফ ডেজ। ওকে, ডেফিনিট নাম্বার অফ ডেজ, নির্দিষ্ট দিনগুলোকে বোঝানো হয়েছে, অর্থাৎ দিনগুলোকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। দ্য নাম্বার অফ ডেজ ইন দিস মান্থ ইজ, এখানে ইজ বসেছে কারণ কি? এটা কি? সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, সো সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব। সো ফ্রেন্ডস, আশা করছি এই লেসনটা খুব ভালো করে বুঝতে পেরেছেন, এবং যদি এই লেসনটা সম্পর্কে আরও কিছু জানার থাকে বা বোঝার থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন। এবং আমি মনে করছি যে প্রত্যেকটা লেসনেই এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে যে আমি দিয়েছি অবশ্যই খুব ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ। আশা করছি সবার হেল্প করবে। ঠিক আছে, যদি এই লেসনটা ভালো লেগে থাকে এবং যেই প্রিভিয়াস লেসনগুলো দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, কেননা এটা হতে পারে অন্যের জন্য ইম্পর্টেন্ট একটা লেসন। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী লেসনটার জন্য ওয়েট করবেন। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে আমি আরও 2-3টা লেসন দিব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।